নমস্কার, আমি অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, ফাউন্ডার অফ রয়েস ফাইন্যান্স। আজকে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস শোনাবো। সেটা কি, এর আগে অবশ্য বলি যে এর আগে আমরা 3টে পার্টে, এই যে হেলথ ইন্স্যুরেন্সের যে ভিডিও সিরিজটা চলছে, 3টে পার্টে আমরা আপনাদের কাছ থেকে পাওয়া অনেক সুন্দর সুন্দর কোশ্চেন নিয়ে ডিসকাস করেছি। যদি আপনার কোনো কারণে কোনো 3টে পার্টের একটা বা 3টেই দেখা না হয়ে থাকে, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটাকে দেখছেন, দেখে নিন, দেখে নিয়ে ওই ভিডিওগুলোকে দেখে নিন, অনেক কিছু জানতে পারবেন। আপনি যেমন প্রশ্ন আপনার কাছে আছে বা এরকম আপনাদের মতন যারা রয়েছে তাদের প্রশ্নগুলো নিয়েই আলোচনা করা আছে। তো আজকে আবার কিছু ভালো ভালো প্রশ্ন পেয়েছি, সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলুন প্রশ্নতে যাওয়া যাক। প্রথমে একটা প্রশ্ন ছিল, খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা। সেটা হচ্ছে, বহু মানুষ জানতে চেয়েছেন যে আমরা শুনি যে বেসিক পলিসি, সুপার টপ আপ পলিসি, টপ আপ পলিসি, ডিডাক্টেবল পলিসি, তো এগুলো কি একটু বুঝিয়ে বলবেন? খুব ভালো প্রশ্ন এটা, অনেকেরই জানা নেই। তো এই টার্মগুলোকে আগে আমি খুব সংক্ষেপে, খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা করি। ধরুন আপনি যখন একটা সিম্পল একটা পলিসি হেলথ ইন্স্যুরেন্সের কিনে নিলেন, যেটার থেকে আপনার ক্লেম হলে সব প্রথমে ক্লেম ওই পলিসিটা থেকে দেওয়া হবে, ওটাকেই বলা হয় বেসিক পলিসি। বুঝতে পারলেন? এবার আপনি মনে করছেন যে না, এই কভারেজ আজকে যা চিকিৎসার খরচ, তাতে আপনার ঠিক চলবে না ভবিষ্যতে। বড় কোনো ক্লেম যদি হয়ে যায়, তাহলে তারও তো কভারেজ বেশি নিতে হবে আরও। তো এবার কভারেজ বেশি নিলে আবার মাথায় দুশ্চিন্তা, কি প্রিমিয়াম বেড়ে যাবে। তার জন্য আপনি কি করলেন, ওই বেসিক পলিসির বাইরে আপনি আর একটা আলাদা করে একটা টপ আপ পলিসি নিয়ে নিলেন। এটাকেই বলা হয় সুপার টপ আপ পলিসি। ধরুন, আমাকে বোঝার জন্য একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি একটা 10 লাখ টাকার কভারেজের একটা পলিসি নিলেন, হেলথ ইন্স্যুরেন্স পলিসি। তাহলে ওটাকে কি বলা হবে? ওটা হলো আপনার মেন পলিসি বা বেসিক পলিসি। এবার আপনি আরও কভারেজ বাড়ানোর জন্য একটা 1 কোটি টাকার পলিসি নিয়ে নিলেন, সেটা হচ্ছে সুপার টপ আপ পলিসি। এতে সুবিধাটা কি হবে? এবার আপনি যদি 10 লাখ টাকার বেসিক কভারেজ না নিয়ে ওটাকেই 1 কোটি টাকার করতে চাইতেন, আপনার প্রিমিয়াম হয়ে যেত অসম্ভব বেশি। ধরুন আপনার একটা ক্লেম হলো কত টাকার? ধরুন 35 লাখ টাকার, একটা কথার কথা বলছি, এক্সাম্পল। তাহলে আপনার বেসিক পলিসি থেকে আপনি ক্লেম পাবেন কত টাকার? আপনি তো 10 লাখ টাকার কভারেজ নিয়েছিলেন বেসিক পলিসিটার, তাহলে আপনি ক্লেম পাবেন 10 লাখ টাকা। প্রথমে ওই পলিসিটা থেকে ক্লেমটা পাবেন। এবার এটা কি, এই যে বেসিক পলিসিটা, এটাকেই টেকনিক্যাল টার্মে বলা হয় এটাকে ডিডাক্টেবল পলিসি। এবার তারপরে যে বাকি 25 লাখ টাকার ক্লেম বাকি রইল, ওটা দেবে কে? ওইটাকে দেবে আপনার ওই যে সুপার টপ আপ পলিসি, ওইটাতে ও দেবে। তাহলে এতে সুবিধাটা কি হলো এরকম করে করা? এই যে ধরুন এই আপনার 10 লাখ পলিসির জন্য আপনাকে হয়তো প্রিমিয়াম দিতে হচ্ছে ধরুন কথার কথা 25,000 টাকা, আর বাকি 1 কোটি টাকার সুপার টপ আপ পলিসির জন্য আপনাকে প্রিমিয়াম দিতে হবে মাত্র 1,300 টাকা। তো এবার আপনি যদি পুরো বেসিক পলিসিটা কি ওইটা করতে যেতেন, তাহলে প্রিমিয়াম আকাশ ছোঁয়া হয়ে যেত। এবার আপনার মনেই হতে পারে যে আচ্ছা, তাহলে এই পলিসিটার, বেসিক পলিসিটার প্রিমিয়াম 25,000 টাকা, আর সুপার টপ আপটার কেন 1,300 টাকা হবে? তো এত কম কেন এই সুপার টপ আপে? দেখুন, সুপার টপ আপ পলিসিটা কিন্তু রিস্কটা, প্রিমিয়াম তো রিস্কের জন্য, রিস্কটা নিচ্ছে 10 লাখ টাকা কভারেজের পর থেকে, তার আগেটা নয়। এই যে 10 লাখ টাকার ওপরে কভারেজের পর থেকে বাস্তবে একজনের লাইফে সবসময় ক্লেম আসবে না কিন্তু ওরকম। তার মানে কি, ওই সুপার টপ আপ পলিসির রিস্ক আসার প্রবাবিলিটি অনেক কম। এই কারণে ওই পলিসির রিস্ক প্রবাবিলিটি যেহেতু কম, প্রিমিয়ামটা কম হয়। আশা করি বোঝাতে পারলাম। প্রিমিয়াম তো রিস্কের জন্যই লাগে। এবার অনেকের মনে হতে পারে যে তাহলে এই সুপার টপ আপ পলিসির প্রয়োজনটা কি? আমি ফার্স্ট পার্টের ভিডিওতে, এই ভিডিও সিরিজে যেখানে ফিউচারে যে কার কত কভারেজের, পলিসি কভারেজের প্রয়োজন হবে, সেটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করেছি। কেউ গেস করতে পারবে না আমরা যে আগামী দিনে কত টাকার আমার পলিসি মানে ক্লেম হতে পারে বা লাগতে পারে আমার কভারেজ। হেলথ এক্সপেন্ডিচার প্রায় 14% করে প্রত্যেক বছর বাড়ছে। এরপরে কিছু টেল এন্ড ডিজিজ, কিডনি ট্রান্সপ্লান্টেশন, হার্ট সার্জারি, লিভার ট্রান্সপ্লান্টেশন, বিভিন্ন ক্রিটিক্যাল ডিজিজ, ক্যান্সার থেকে আরম্ভ করে এভরিথিং, যেগুলো হয়তো লাইফে একবার কি দুবারই ঘটে, কিন্তু তার খরচ আকাশ ছোঁয়া। এবার আমাদের সাজেশন থাকবে অবশ্যই আগে থাকতে, সময় থাকতে কভারেজ
বাড়িয়ে রাখা দরকার। এবার আপনি বলবেন যে কার কত টাকার পলিসি করা উচিত, বেসিক পলিসি কত টাকা, সুপার টপ আপ পলিসি করা উচিত কত টাকার, একদম ঠিক। এগুলো টেকনিক্যাল ব্যাপার, এগুলো আমাদের এক্সপিরিয়েন্স টিম, তাদের অনেক ফ্যাক্টর, যেমন আপনার ইনকাম কত, ফ্যামিলি সাইজ কত, হেলথ কন্ডিশন, হেলথ হিস্ট্রি, এরকম অনেক ফ্যাক্টর রয়েছে, অনেক বিষয় রয়েছে, সেগুলোকে অ্যানালিসিস করে তারা সাজেস্ট করেন। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, নেক্সট কোশ্চেন এবার যাই তাহলে। এখানে কি, হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন, ডে কেয়ার ট্রিটমেন্ট, এটা কি জিনিস, মানে কোনগুলো ডে কেয়ারের মধ্যে কোনগুলোকে বলা হয়, এরকম এই জাতীয় কোশ্চেন। দেখুন, আগে ছিল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিয়ম করে দিয়েছিল যে 24 ঘন্টা হসপিটালে অ্যাডমিট থেকে চিকিৎসা না করালে তারা কোনো ক্ষেত্রেই ক্লেম দিত না। বর্তমানে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হওয়ার ফলে, প্লাস নতুন নতুন টেকনোলজি বেরিয়ে গেছে না আজকাল অনেক, আজকে অনেক চিকিৎসা কয়েক ঘন্টা হসপিটালে অ্যাডমিট রেখেই হয়ে যাচ্ছে। এই কারণে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই ধরনের চিকিৎসার জন্য, কিছু কিছু চিকিৎসা রয়েছে তার জন্য তারা 24 ঘন্টা না থাকলেও ক্লেম দিচ্ছে। তার জন্য তার পলিসির মধ্যেই ওই সুযোগটাকে মেনশন করা থাকতে হবে, কিন্তু এটা খুব জরুরি। এবার কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এই ধরনের ক্ষেত্রে কি কি ক্লেম দেবে তারা একটা আগে লিস্ট দিয়ে দেয়, সেগুলো পলিসি সিলেকশনের সময় দেখে বুঝে নিয়ে এগোতে হবে। আবার অনেক ক্ষেত্রে এরকমও হয় যে কোনো ট্রিটমেন্টের জন্য ডক্টর আপনাকে বলেছেন, কিন্তু ধরুন ইন্স্যুরেন্স কোম্পানির লিস্টে সেই ট্রিটমেন্টটার নাম পলিসিতে মেনশন নেই, সেক্ষেত্রে কি ক্লেম পাওয়া যায় না? এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি সেটা বলছি। ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা লিখে জানাই যে এই চিকিৎসাটা ডক্টর অ্যাডভাইস করেছেন, তারা দিনে দিনে চিকিৎসা করে ডিসচার্জ করে দেবেন। তো এইভাবে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে প্রায়র অ্যাপ্রুভাল নেওয়া থাকলে না, ক্লেম পেতে অনেক সুবিধা হয়, এতে কোনো অসুবিধা হয় না। এবার এরকম মানে অনেক কারণ আপনার টোটাল লাইফ টাইমে আসবে, যেটার জন্য আপনি বুঝতে পারবেন যে একজন ব্যক্তি বা একটা অনলাইনে থেকে সস্তায় কেনা পলিসি, মানে এটা প্রপার সিস্টেম মেনে এত বছর ধরে চলা এইগুলো সম্ভব নয়। কিন্তু আমরা করতে পারছি কেন না, আমরা ডাইরেক্ট এর আগে আমি বলেছি, ডাইরেক্ট IRDA রেজিস্টার্ড করা একটা কোম্পানি, যার ফলে আমরা যে কোনো সময়তে যে কোনো জিনিসটাকে আগে জেনে যেতে পারছি। এইটা আমাদের কাছে একটা বড় সুবিধা হয়, আর আমাদের কমিউনিকেশনের অ্যান্সার দেন। এবার এই জায়গায় আমাদের অবজারভেশন কিন্তু একটা আছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পার্টিকুলার এই ডে কেয়ার বিষয়টা নিয়ে একটা মার্কেটিং হাইপ ক্রিয়েট করে এবং লোককে খুব ভুল বোঝায়। তারা পলিসি মানে তার পলিসিটাই যে সব থেকে ভালো পলিসি এটা বোঝানোর জন্য তারা একটা মার্কেটিং গিমিক করে। কেউ কেউ বলে যে তারা নাকি 430টা ডিজিজের ডে কেয়ার ট্রিটমেন্টের ক্লেম দিয়ে থাকেন, আবার কেউ কেউ নাম্বারটা আরও বাড়িয়ে দেয়, এরকম করে হয়ে থাকে। এবার সাধারণ মানুষ এগুলো না জানলে বুঝতে অসুবিধা হয়। অ্যাকচুয়ালি 10-12টা মেন ক্রাইটেরিয়া থাকে, সেগুলো আছে কিনা দেখে নিতে হয়। এই 10-12টা ট্রিটমেন্টকে ব্রেক করে তা অনেক ইন্স্যুরেন্স কোম্পানি অনেক সময় মানুষকে ভুল বুঝিয়ে তাদের স্বার্থ পূরণ করতে চায়। সব থেকে ভালো হয় যখন এটা লেখা থাকে যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি লিখে দেয় যে তারা অল ডে কেয়ার ট্রিটমেন্টকেই কভার করবে, তাহলে আর কোনো চিন্তা থাকে না। আমাদের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেয় আমাদের এক্সপার্ট রিসার্চ টিম আছে, এ ব্যাপারে তারা অনেক বেশি অভিজ্ঞ এবং তাদের কাজই এইটা করা সবসময়, যে জন্যে তাতে কারুর কোনো অসুবিধে হয় না। বোঝা গেছে? এবার পরের কোশ্চেনে যাই। এখানে যে কোশ্চেনটা পেয়েছি এটা ভীষণ ভালো কোশ্চেন। আজকাল তো অনেক ডোমেস্টিক এবং ফরেন ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, তো যদি এই সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি উঠে যায় তাহলে কি হবে? ঠিক, দেখুন আরও তো ফরেন কোম্পানি আবার আসছে আবার এখন, তো এটা নিয়ে একটু জেনে রাখা দরকার। দেখুন, সরকারি বেসরকারি ফরেন কোম্পানি যেই হোক না কেন, ইন্ডিয়াতে হেলথ ইন্স্যুরেন্স বিজনেসের সঙ্গে যে যুক্ত হতে চাইবে তাকে রেগুলেটর IRDA নর্মস অনুযায়ী কাজ করতে হবে। সে এসে একটা ঝাঁপ খুলে বসে যেতে পারবে না। এখানে সকলের স্ট্যাটাস এক এবং নিয়ম সকলের জন্য একই। প্রত্যেকেই এখানে ইন্স্যুরেন্স ব্যবসা করার জন্য IRDA এর গাইডলাইন মেনে অনেক টাকা সিকিউরিটি ডিপোজিট তাদের রাখতে হয়। আর ফরেন বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি যত এদেশে ব্যবসা করতে আসবে তত ভালো মডার্ন প্রোডাক্ট আমাদের দেশে আমরা পাবো। তবে কোনো ফরেন কোম্পানি ডাইরেক্টলি এসে সে একাই এদেশে বিজনেস করতে পারবে না। ইন্ডিয়াতে নিয়ম করা আছে, তাতে একজন ইন্ডিয়ান কোম্পানির সঙ্গে পার্টনারশিপে তাকে এই ব্যবসাটা করতে হবে। যদি কালকে ওই ফরেন কোম্পানি চলে যায় তাহলে ওই ইন্ডিয়ান কোম্পানির সমস্ত কিছুর দায়িত্ব থাকবে। আর যদি কোনো ইন্ডিয়ান কোম্পানি তার ব্যবসা গুটিয়ে নিতে চায় তাহলে তাকে IRDA কে জানাতে হবে, কারণ তাকে ব্যবসা পারমিশন দিয়েছে করার জন্য IRDA।
এবার আইআরডিও ওই কোম্পানির বিজনেসটাকে অন্য কোনো কোম্পানি অ্যাকোয়ার করে নিয়ে যাতে সে পরিচালনা করতে চায় কি না তার জন্য ওপেন মার্কেটে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে জানায়। তারপরে নতুন কোম্পানি ইচ্ছা প্রকাশ করলে তার বিষয়ে আইআরডিএ সব কিছু দেখে নিয়ে তারপর তাকে ওই বিজনেসটাকে কন্টিনিউ করার পারমিশন দেয়। তো এটা আইআরডিএর একটা আরো বিরাট প্রসেস আছে। এবার এরকম ঘটনা কিন্তু আগে ঘটেছে। আমি দু একটা এক্সাম্পল বলছি, অনেক এক্সাম্পল আছে। কি বলবো, ধরুন অ্যাপোলো মিউনিক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি 2020 সালের 13ই নভেম্বর ওই কোম্পানিটা উঠে গিয়ে যুক্ত হয়ে গেল কার সঙ্গে? এইচডিএফসি আর্গো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ও ওটাকে অ্যাকোয়ার করে নিল। আজকে এইচডিএফসির যেখানে অনেকের পলিসি আছে তারা এইটা ছিল, আগে অ্যাপোলো মিউনিকের ছিল। আবার এলএনটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গোটা বিজনেসটাই 2016 সালে এইচডিএফসি আর্গো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কিনে নেয়। এরকম অনেক এক্সাম্পল আছে। তাহলে যেটা আপনাকে দেখতে হবে যে কে বিদেশি, কে প্রাইভেট, কে সরকারি, এগুলো না ভেবে মানে আপনারও বোধহয় কোনো দরকার নেই, কারণ এটা তো দেখছি একটা রেগুলেটর আইআরডিএ কে তৈরি হচ্ছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ওটা ওদের কাজ। আপনি দেখে নিন যে আপনি আপনার এবং আপনার পুরো ফ্যামিলির জন্য যে ইন্স্যুরেন্স পলিসিটা নিচ্ছেন সেটা দিয়ে লাইফ টাইম যতবার আপনার কোনো ক্লেমের প্রয়োজন হবে সেগুলো কি ঠিকঠাক এক্সিকিউট করতে পারবেন তো? এমনটা নয় তো যে আপনি এই ব্যাপারে সব কিছু জানেন, আপনার বাড়ির আর কোনো ফ্যামিলি মেম্বার কিচ্ছুটি জানেন না, পারবেনও না কিছু করতে। এরকমটা হচ্ছে না তো? আপনাকে গাইড করার জন্য কোনো এক্সপিরিয়েন্স রেপুটেড সংস্থা কি আপনার সঙ্গে রয়েছে? সব কিছু কি টেম্পোরারি পিরিয়ডের জন্য না ভেবে না, আমি বলবো কি জানেন তো, একটা লং টার্ম পিরিয়ডের জন্য ভাবতে। আজকে কোনো এজেন্ট হয়তো যার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক বা বাড়ির কাছাকাছি তিনি থাকেন, বা সস্তায় কোথাও পলিসি পাওয়া যাচ্ছে, বা এই ধরনের টেম্পোরারি বিষয়গুলোকে লং পিরিয়ডের জন্য এবং এরকম একটা ভাইটাল একটা ইন্স্যুরেন্সের জন্য মানে কতটা জরুরি সেটা কিন্তু এবার গুরুত্বপূর্ণভাবে জিনিসটাকে গুরুত্ব দিয়ে ভেবে দেখা উচিত বোধহয়। যাই হোক, অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। দেখুন, এই ভিডিওটাতে কিছু প্রশ্ন নিয়েই আমি ডিসকাস করলাম, এবং এর আগের ভিডিওগুলোতেও করেছি অনেক ভালো ভালো প্রশ্ন নিয়ে। এবার এর পরের ভিডিওগুলোতে আরও অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি এবং অনেক ধরনের প্রশ্ন, সেইগুলোকে ডিসকাস করব। পুরো ভিডিও সিরিজটাকে আপনি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, এবং অনেক নলেজ বাড়লে আপনার নিজের মধ্যেই সেফটি সিকিউরিটিটা বাড়বে। নমস্কার, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।